রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে ফুঁসছে দেশ। সহপাঠী সহ নানা শ্রেণী পেশার মানুষের বিক্ষোভ। কলিজার ধন হারিয়ে শোকের সাগরে মা বাবা। বড় হয়ে ওই ডাক্তার হবে, আমার চিকিৎসা করবে, আমি অসুস্থ থাকি বইলা। আমার বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে, তার একটা ন্যায্য সঠিক বিচার হোক। কি ক্ষতি করছিল ওই বাচ্চা যে ওরে মারলো? আমাদের সন্তানের নিরাপত্তা কি? 24 ঘন্টার মধ্যে বিচার করতে হবে। সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসীর ভবন ঘেরাও। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে ব্যবসা বাড়ে ওয়াসার। বিলের পাশাপাশি গ্রাহকের কাছে আলাদা বিশুদ্ধ জল বিক্রি। নগরবাসীর ভোগান্তি হলেও লাভের অর্থ গুনছে সংস্থাটি। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 5 থেকে 10% বাড়ানোর প্রস্তাব। যোগ হবে পাইকারি মূল্য হারও। গণশুনানিতে দর বৃদ্ধির পরিবর্তে কমানোর দাবি অংশীজনদের। হাম উপসর্গে ঝরল আরও 7 শিশুর প্রাণ। রোগের সংস্পর্শে আক্রান্ত হচ্ছে সুস্থরাও। এখন থেকে নিয়মিত চলবে টিকাদান। ঈদের পর ভিটামিন A+ ক্যাম্পেইন। এবারও রাজধানীর পশুর হাটের ইজারাদার রাজনৈতিক দলের নেতা। দলীয় বিবেচনায় নয়, উন্মুক্ত দরপত্রে বরাদ্দ দেওয়ার দাবি সিটি কর্পোরেশনের। এবং ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধি দল। কাল কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক। আলোচনার কেন্দ্রে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন। শিশু রামিসা ধর্ষণ হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সারা দেশ। বিচার দাবিতে রাজপথে রামিসার সহপাঠীরা। রাজধানী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ, মানববন্ধন করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্রের কাছে সবার অভিন্ন দাবি দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা। এদিকে কলিজার ধন হারিয়ে শোকের সাগরে রামিসার মা বাবা। বড় হয়ে ওই ডাক্তার হবে, আমার চিকিৎসা করবে, আমি অসুস্থ থাকি বইলা। চোখের নিমিষেই শেষ হয়ে গেল ছোট্ট রামিসার ডাক্তার হওয়ার স্বপ্ন। ঘাতক সোহেলের ছোবলে নিভে গেল জীবন প্রদীপ। স্তব্ধ হলো রামিসার বেড়ে ওঠার গল্প। ওর মাথার ব্রেন অনেক ভালো ছিল, একবার যদি কিছু একটা পড়ে সেটা ওর ব্রেনটা থাইকা যায়। জীবনের স্বপ্ন আর ভালোবাসা চাপা দিয়ে এখন পরিবারের দাবি শুধুই ন্যায় বিচার। আমার বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে, তার একটা ন্যায্য সঠিক বিচার হোক। শুধু পরিবার নয়, 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে বিক্ষোভে ফুঁসছে সারা দেশ। বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে কালশি মোড় অবরোধ করেন স্থানীয়রা। দাবি জানান অপরাধীর সর্বোচ্চ বিচারের। 24 ঘন্টার মধ্যে বিচার করতে হবে। 24 আওয়ার। এর আগে সকালে পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ করে তার সহপাঠী এবং এলাকাবাসী। এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা। কি ক্ষতি করছিল ওই বাচ্চা যে ওরে মারলো? আমাদের সন্তানের নিরাপত্তা কি? এত বড় নৃশংস ঘটনা যেন বাংলাদেশে আর না হয়। হত্যাকারীদের এখনো বিচার হয়নি, তাহলে রামিসা হত্যাকারীর বিচার হবে, এটা বাংলাদেশের মানুষ কিভাবে বিশ্বাস করবে? এদিকে হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ সাজার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মহিলা শাখা। ঢাকার বাইরেও রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেন সর্বস্তরের মানুষ। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রামিসার গ্রামের বাড়ি শেরপুরেও প্রতিবাদ কর্মসূচি করে আজকের তারুণ্য নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একটি ভবন অবরুদ্ধ করে রেখেছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।
স্থানীয়রা জানান বিকেল 5টার দিকে নগরীর বাকলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় বিসমিল্লা ম্যানশনে 4 বছরের এক শিশুকে ধর্ষণ করে মনির নামে এক যুবক। পরে অভিযুক্তকে আটক করে পুলিশ। এ সময় এলাকাবাসী ভবনটি ঘিরে রাখে, অবরুদ্ধ করে রাখে ওই যুবককে। এমনকি ভবনটিতে ভাঙচুর করে উত্তেজিত জনতা। এদিকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের বাকলিয়ায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, এই মুহূর্তে কেন উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ আগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে এখানে। এখন মুখোমুখি এলাকাবাসী এবং সেই পুলিশ সদস্যরা। আমরা এই মুহূর্তে সেটি দেখানোর চেষ্টা করি। এই যে চট্টগ্রামের বাকলিয়ায় যে বিকেল 5টার দিকে 4 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে পুলিশ এসে ধর্ষণকারীকে আটক করে। মনির নামে একজনকে সে ডেকোরেশনের ব্যবসা করে। পরবর্তীতে তাকে আটক করার পর যখন নিয়ে যাওয়া তখন কি এলাকাবাসী পুরো ভবনটি অবরুদ্ধ করে রাখে। আমি যে ভবনটি দেখাচ্ছি সেটি হচ্ছে চট্টগ্রামের বাকলিয়ায় চেয়ারম্যান ঘাটায় যে বিসমিল্লা ম্যানশন নামে যে ভবনটি আপনার দেখা যাচ্ছে। সেখানে দফায় দফায় 3 থেকে 4 দফায় পুলিশ এসেছে। প্রায় 200-এর বেশি পুলিশ এসে সে ভবনটিকে ঘিরে রেখেছে এবং এলাকাবাসী সেই যাকে অবরুদ্ধ করে রেখে ধর্ষণকারী তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশ এসে কিন্তু তাকে উদ্ধার করার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাঁদানে গ্যাস ছুড়ে, টিয়ার শেল ছুড়ে এবং তখন কিন্তু এলাকাবাসী যারা বিক্ষুব্ধ উত্তেজনা যারা সৃষ্টি করে তারা কিন্তু পালিয়ে যায়। পরবর্তীতে তারা কিন্তু আবার জড়ো হয়। এই মুহূর্তে কিন্তু পুলিশকে তারা চারিদিক থেকে ঘুরিয়ে রেখেছে এবং আমরা দেখানোর চেষ্টা করি। পুলিশের পর আবার র্যাবের আরেকটি টিম এই মুহূর্তে এসেছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করি। র্যাব সদস্যরা এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু কোনোভাবে কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পুলিশের পর এই মুহূর্তে র্যাব সদস্যরা এসেছে। তো সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত সেই ধর্ষণকারী যে মনির নামে তাকে এখন পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছে। যে শিশুটি আকি নামে যে শিশু 4 বছরের বলা হচ্ছে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। সব কিছু মিলিয়ে বলা যায় এখনো কিন্তু পরিস্থিতি থমথম অবস্থা রয়েছে। এলাকাবাসী এবং পুলিশ মুখোমুখি অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিশু রামিসাকে ধর্ষণ হত্যার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। আগামী 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশনা দিয়েছেন আইনমন্ত্রী। বলেন, রাজনৈতিক বিবেচনায় কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার হবে না। দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রেস ব্রিফিং করেছেন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করবে বলে জানান মন্ত্রী। বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হবে। আমরা এটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালত। সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। প্রসিকিউশন টিম দ্রুত বিচার নিশ্চিতে কাজ করবে বলেও জানান তিনি। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার নিশ্চিত করা হবে। বিচার প্রাপ্তি কিন্তু যে কোনো নাগরিকের একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয় এবং আমি মনে করি এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। বুধবার ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে স্ত্রীসহ তাকে কারাগারে পাঠান আদালত। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওয়ালুল সাকিব। যাচ্ছি তার কাছে। সাকিব, আপনাকে স্বাগত। সাকিব, একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো গোটা দেশ।
ছোট্ট শিশু রামিসার হত্যাকাণ্ড এবং অতঃপর সারা দেশের মানুষের রাজপথে নেমে যাওয়া তার হত্যার বিচারের জন্য আপনার কাছে আজকে সবশেষ কী তথ্য আছে আমাদেরকে জানাবেন। যেমনটি আপনি বললেন যে আসলে অত্যন্ত হৃদয়বিদারক এবং মর্মান্তিক একটি ঘটনা আসলে আমরা দেখেছি এবং এই ঘটনাটি গত মঙ্গলবার ঘটলেও এখনও পর্যন্ত কিন্তু পুরো দেশ জুড়ে তোলপাড় হচ্ছে এই বিষয়টি নিয়ে। এবং আজকে সকাল থেকে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি, বিশেষ করে আমরা দেখলাম যে রামিসার যে এলাকা রয়েছে সেখানে তার যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে তার সহপাঠী যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি যে তার বাসার সামনে এসে বিক্ষোভ করেছে, প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি এলাকাবাসী, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু তীব্র প্রতিবাদ আসলে জানিয়েছেন এই ঘটনাটিতে। এবং এই যে ঘটনাটি তারা কিন্তু শুধু রামিসার কথা নয়, আমরা দেখেছি যে ধর্ষণ ও হত্যার মতো যে ঘটনাগুলো বিগত সময়ে ঘটেছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা আলোকপাত করেছেন এবং এই বিষয়গুলো নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক দল রয়েছে এবং শুধু যে রাজধানী ঢাকা এমনটি নয়, আমরা দেখেছি যে দেশ জুড়ে, ঢাকার বাইরে কিন্তু অনেকগুলো এলাকাতে আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে প্রতিবাদ হয়েছে, মানববন্ধন হয়েছে, ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ এবং এর যে বিচারের দাবি জানিয়েছেন। এবং যে বিচারের কথা থেকেই বলতে পারি যে বেশ কিছু বিষয় কিন্তু এই যে সাধারণ মানুষের যে অভিযোগ থেকে উঠে এসেছে সেখানে বলা যায় যে সাধারণ মানুষ কিন্তু বিচার ব্যবস্থার যে পরিবর্তনের দাবিও কিন্তু জানিয়েছেন। বিভিন্ন অঙ্গনের মানুষরা তারা বলছেন যে প্রচলিত বিচার ব্যবস্থায় আইন আছে, কঠোর শাস্তির বিধান রয়েছে, কিন্তু আমরা কোনো ধরনের শাস্তি কিন্তু বাস্তবায়িত হতে দেখি না। এছাড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক মূল্য বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। সাকিব, আরেকটি বিষয়, এই যে কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে তো বিচার কাজটা সম্পন্ন হয়, যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া কিংবা চার্জশিট দাখিল, এগুলোর বিষয়ে কোনো তথ্য আছে কিনা, কবে নাগাদ হতে পারে? আচ্ছা, একটু বলে রাখি যে আমরা যেমনটি সারা দেশে বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড কর্মসূচিগুলো দেখেছি, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এটি নিয়ে খুব তোলপাড় চলছে, সবাই কিন্তু বিচারের দাবি জানিয়েছেন। তো সেই জায়গা থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে আজকে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ এবং যে আইনমন্ত্রী মোহাম্মদ আসিফুজ্জামান। তো তাদের পক্ষ থেকে যে বিষয়গুলো আশ্বস্ত করা হয়েছে, তারা কিন্তু জোর আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু চার্জশিট দাখিল করা হবে, এমনটি কিন্তু বলা হয়েছে এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে, সেই আশ্বাস কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয়েছে। পাশাপাশি হচ্ছে আইনমন্ত্রী যেটি বলেছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার রয়েছে তাকে কিন্তু তিনি 1 সপ্তাহের মধ্যে যে এই তদন্ত প্রতিবেদন এবং চার্জশিট দাখিলের যে নির্দেশ তিনি দিয়েছেন এবং তিনি বলছেন যে শুধু এই ঘটনাই নয়, পরবর্তীতে ভবিষ্যতে যখন কোনো ধর্ষণ কিংবা হত্যাকাণ্ডের মতো ঘটনার মামলা হবে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপার বিবেচনায় নেওয়া হবে না। তো আমরা বলতে পারি সাধারণ মানুষের যে দাবি ছিল কিংবা বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের যে জোরালো দাবি যে খুব দ্রুত সময়ের মধ্যে বিচার যে বাস্তবায়ন করা এবং হচ্ছে যে কঠোর শাস্তি নিশ্চিত করা, সেই আশ্বাস কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা দুজন মন্ত্রীর কথা বলছিলাম, তারা কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন যে তারা খুব দ্রুত সময়ের মধ্যেই বিচার নিশ্চিত করবেন এবং সর্বোচ্চ যে শাস্তি, কঠোর শাস্তি, সেটি তারা বাস্তবায়ন করবেন। সাকিব, এই যে রামিসার হত্যাকাণ্ড এবং ধর্ষণ, এরপরে কিন্তু জনমনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে যে আসলে নারী এবং শিশুরা কতটা তারা নিরাপদ। আমরা আশা করব রাষ্ট্র নারী এবং শিশুর নিরাপত্তা নিশ্চিত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়ালুল। পানিতে ময়লা আর দুর্গন্ধ বাড়লে ব্যবসা বাড়ে ওয়াসার। একদিকে গ্রাহককে দিতে হয় পানির বিল, অন্যদিকে ওয়াসারে এটিএম বুথ থেকে বাড়তি টাকা খরচ করে কিনতে হয় বিশুদ্ধ পানি। সাধারণ মানুষ ভোগান্তিতে থাকলেও ঠিকই লাভবান হয় ওয়াসা। এম এ আজমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। আপনাদের এলাকার পানির কি অবস্থা? আমাদের এই অঞ্চলের পানি খুবই দুর্গন্ধ, আপনি নিজে একটু খেয়ে দেখেন। শুধু ময়লা নয়, তীব্র গন্ধ আছে ওয়াসার এ পানিতে। ছোট ছোট ওই যে এরকম পোকা আছে, কেঁচোর মতো ছোট ছোট এরকম পোকা হয় মাঝে মধ্যে। ওয়াসার লাইনে শুধু পানি আসে না, সঙ্গে আসে বিস্তার ময়লা আর বিভিন্ন ধরনের পোকা। টাঙ্কিতে জমা পানিতে চোখ রাখলেই ধরা পড়ে এসবের উপস্থিতি। বাধ্য হয়ে তাই ট্যাপের সঙ্গে ছাঁকনি ব্যবহার করতে হয় এলাকার মানুষকে। ছাঁকনিটা লাগাইছি আমরা পানিটা সেকানোর জন্য। তবে ছাকলেও ব্যবহার উপযোগী হয় না ওয়াসার এ পানি। তীব্র গন্ধ আর আয়রনযুক্ত হওয়ায় রান্না থেকে শুরু করে প্রায় সব কাজের জন্যই ব্যবহার করতে হয় আলাদা করে কেনা পানি। এমনকি ওয়াসার পানিতে গোসল করলেও চুলকানি অবধারিত। খাবার দাবারে যে রান্না বান্না করি এটা আমরা কিনে নিয়ে আসি। গোসল করলে চুলকানি হয়ে যায় পুরা শরীরে। অলিগলি থেকে সড়ক, সবখানি চোখে পড়ে বোতল, ড্রাম আর গ্যালন নিয়ে বিশুদ্ধ পানির জন্য ছুটছে সাধারণ মানুষ। গন্তব্য সেই ওয়াসার পাম্পেই। প্রতি ফোঁটার মূল্য দিয়ে আবারও ওয়াসার ছত্রছায়ায় গড়ে তোলা পানি পরিশোধন সংস্থা
ড্রিঙ্ক ওয়েল থেকে কিনতে হচ্ছে বিশুদ্ধ পানি। ওয়াসার যেটা ওটা হলো আপনার দুর্গন্ধ আসে, যার কারণে আর কি বাচ্চা আছে, বাচ্চার জন্য আর কি কিনা আর কি খাওয়াইতেছে। এর আগে ভুগছিলাম, বাচ্চার পানি খাওয়াইছি, মানে 15 দিন পর্যন্ত এই ডাক্তার দেখাইছি। তাহলে কি ড্রিঙ্ক ওয়েলের ব্যবসা ধরে রাখতেই বিশুদ্ধ হয় না ওয়াসার লাইনের পানি? জানতে ওয়াসা ভবনে সময় সংবাদ। তবে ব্যস্ততার অজুহাতে ক্যামেরার সামনে কথা বলেননি কোনো কর্মকর্তা। রিপোর্টের জন্য আপনাদের ওয়াসা থেকে একটা বক্তব্য নিতে চাই। এই মুহূর্তে আজকে কালকে কোনো বক্তব্য আপাতত পাচ্ছি না, কারণ আমরা একটু অন্য কাজ সবাই ব্যস্ত আছে তো। তবে ক্যামেরায় কথা বলার সময় না থাকলেও খুদে বার্তায় নিজেদের বক্তব্য জানায় ওয়াসা। আর মুঠোফোনে ড্রিঙ্ক ওয়েলকে প্রশ্ন করলে কৌশলে এড়িয়ে যায় তারা। এটা তো আমি এখন বলতে পারবো না ভাই, আপনি তো অফিসে ওটা ফোন দিন, আমাদের হায়ার অফিসের সাথে কথা বলা দিতে সমস্যা। বর্তমানে প্রতিদিন প্রায় 13 লাখ লিটার পানি বিক্রি হয় ওয়াসার বুথ থেকে। লাইনের পানিতে গন্ধ, ময়লা ও পোকা থাকলে যা আরও বাড়ে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। রং ও কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে জুস, নামি দামি ব্র্যান্ডের মোড়কে সবই ভেজাল। ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা, উত্তরায় অভিযানে কারখানা সিলকালা। প্রাণ গেল আরো 7 শিশুর, হাসপাতালে ভর্তি 1631 জন। হাম আক্রান্ত রোগের সংস্পর্শে এসে নতুন করে সংক্রমিত হচ্ছে অনেকে। সচেতনতার অভাবে বাড়ছে উচ্চ ঝুঁকির সংখ্যা। হাসপাতালেও একাধিক মানুষ অবস্থান করায় বেগ পেতে হচ্ছে সেবাদানে। তাই অহেতুক ভিড় না করার পরামর্শ চিকিৎসকদের। সপ্তাহ আগে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল ছোট্ট নুসরাতের ভাই। সেখান থেকে সংক্রমক ছড়ায় তার শরীরে। জ্বর, শ্বাসকষ্ট, র্যাশ নিয়ে এখন নিজেই কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। বড় ছেলে রয়েছিল, বড় ছেলেরে 12 করে নিয়েছি, 3 তলায় আসছিলাম। এই 1 সপ্তাহ পরে আবার মেয়ের ধরছে। হাম সংক্রমিত রোগ হলেও বেখেয়ালি অনেকেই। সচেতনতার অভাবে পরিবারের একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছে অন্য সদস্যরাও। খাইতে পারে বুকের দুধ, মানে কম খাইতে পারে, বুকের দুধ তেমন খাইতে পারে না, আর অন্য কিছু খাওয়াই না। নিউমোনিয়ার থেকে হাম হয়ে গেছে। মিটফুটে 6 দিন ভর্তি ছিলাম, ওইখান থেকে পরে আবার নিয়ে গেছি হামের জন্য, রাখে নাই, এই হসপিটালে পাঠিয়ে দিছে। তো আজকে 5 দিন ধরে এই হসপিটাল। এছাড়া হাসপাতালে রোগীর বিছানায় একাধিক মানুষ অবস্থান করায় শিশুর সুস্থতায় সময় বেশি লাগছে বলেও জানান চিকিৎসকরা। রোগীর বিছানা কিন্তু বেডের রোগী, বেডশিটের রোগীর লোক থাকারই কথা, শুধু রোগী থাকবে সেখানে। রোগীর সাথে রোগীর যত রকমের পরিবারের যত রকমের আত্মীয় স্বজন যারা আছে সবাই ওই বেডের মধ্যেই বসে থাকে। ওই পা যে বাইরে পাড়াচ্ছে সেটা দিয়েই বসে আছে, দেখবেন ওটা নিয়েই বসে আছে, ওখানেই তারা খাওয়া দাওয়া করছে। এই খাওয়া দাওয়া করে বেডশিটের মধ্যে এত দিলি মানুষ যদি বসে থাকে, তাহলে কি ওই বেডশিট সম্ভব পরিষ্কার রাখা? ভয়ঙ্কর রকমের নোংরা হয়ে যাচ্ছে। সংক্রমণের উচ্চ ঝুঁকি এড়াতে রোগীর পাশে ভিড় না করার আহ্বান সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গে 24 ঘন্টায় আরো 7 শিশু মারা গেছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে নিয়মিত চলবে টিকাদান। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ঈদের পর ভিটামিন A+ ক্যাম্পেইন শুরু হবে। ভিটামিন A আমাদের কাছে ছিল না, এখনো যে আছে তা না, খুব একটা চালিয়ে যাচ্ছি, বাট পর্যাপ্ত পরিমাণে একটা ক্যাম্পেইনিং আকারে জাপ দিয়ে পড়বো এটা পারি নাই। ঈদের পরে পারবো ইনশাল্লাহ। ইউনিসেফের রানা ফ্লাওয়ার্সের সাথে এবং ডক্টর রিয়াদের সাথে আমি 4 দিন আগে সুইজারল্যান্ডে আলাপ করে ম্যানেজ করেছি। দেওয়ার সাথে আমি র্যাপিড ক্যাম্পেইনিং শুরু করবো ভিটামিনের। অ্যান্টিবডি ক্রিয়েট হওয়ার পরে আগামী খুব স্বল্প সময়ের ভিতরে হামটা বেশ কমে আসবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। ঈদের ছুটিতেও হামের টিকা কার্যক্রমে যারা জড়িত তাদের প্রত্যেককে ছুটিবিহীন অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। এবার কোরবানির পশুর হাটের খবর। অতীতের মতো এবারও রাজধানীর কোরবানির পশুর হাটের ইজারাদার রাজনৈতিক দলের নেতারা। 14 কোটি টাকা দিয়াবাড়ি হাটের ইজারা পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের শেখ ফরিদ। উত্তরে বিএনপি নেতারা এগিয়ে থাকলেও কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল এলাকার হাটের সর্বোচ্চ দরদাতা জামাত নেতা শামীম খান। 2 সিটি প্রশাসক বলছেন, রাজনৈতিক পরিচয় নয়, দরপত্র বিডিংয়ে নিয়মিত মেনেই দেয়া হয়েছে ইজারা। তানভীর হাসান মেঘের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বেশি দামে কেনা কোরবানির পশুর হাট দিয়াবাড়ি। 14 কোটি টাকায় 5 দিনের জন্য ইজারা নেওয়া হাটটিতে এর মধ্যে আসতে শুরু করেছে কোরবানির পশু।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী হাট 1টি ও অস্থায়ী হাট 14টি। অস্থায়ী হাটের মধ্যে 10টি হাটের ইজারা সম্পন্ন। দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী হাটের সংখ্যা 1টি এবং অস্থায়ী হাটের সংখ্যা 10টি, যার বেশিরভাগই পেয়েছে বিএনপি ও জামায়াতপন্থী ব্যবসায়ীরা। আওয়ামী শাসনামলে জেল জুলুম আর হামলা মামলায় দেড় যুগ বিপর্যস্ত থাকায় দরপত্র জমাও দিতে পারেননি তারা। আমরা তো এলাকায় থাকতে পারতাম না। বর্তমানে বিএনপির সাথে কনভেনশন করে এই হাটটা পরিচালনা করতেছে। উত্তরের 10টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে দিয়াবাড়ি পশুর হাট, যার ইজারাদার মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ। দ্বিতীয় স্থানে বেড়াইত বসুন্ধরা গ্রুপের খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আতাউর রহমান। আর তৃতীয় স্থানে তেজগাঁও পশুর হাটের ইজারাদার ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম। এদিকে দক্ষিণ সিটির 11টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মিধাবাড়ি পানির পাম্প এলাকার হাট। হাটের সর্বোচ্চ দরদাতা জামায়াত নেতা শামীম খান। দ্বিতীয় স্থানে শিকদার মেডিকেল সংলগ্ন হাটের ইজারাদার নাফিস কবির। তৃতীয় অবস্থানে থাকা পোস্তগোলা শ্মশানঘাট এলাকার হাটের ইজারাদার কাজী মাহবুব মাওলা হিমেল। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর থানার কমিটির সদস্য সচিব। দুই সিটির প্রশাসকরা বলছেন কোরবানির হাট ইজারায় কোনো দলীয় বিবেচনা নেই। দল আমার কাছে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় গরুর হাটকে ইজারা নিল, কে আমার শর্ত মেনে সেই কাজগুলো সম্পন্ন করবে। যারা শিডিউল কিনতে চেয়েছে তারা সবাই শিডিউল কিনতে পেরেছে। রাজনীতি করতে ওইরকম প্রভাব তেমন কিছু আমরা ফিল করিনি। এবার ঢাকায় মোট 26টি অস্থায়ী পশুর হাট ছাড়াও উত্তর সিটির স্থায়ী হাট গাবতলী ও দক্ষিণের সারুলিয়ায় স্থায়ী হাটে যথারীতি কোরবানি পশু কেনাবেচা চলবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন এখন ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচনে সবার সহযোগিতা চান সিইসি। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রত্যেকটা লোকাল গভর্নমেন্টের খুনাখুনি হয়, এই খুনাখুনিটা যাতে না হয় সেটার জন্য সবার সহযোগিতা নিয়ে আমরা ফাইট করবো, সেটাই চেষ্টা করছি। এবং সেটাই আমাদের একটা লক্ষ্য। এখন কোনো ধরনের যাতে রক্তপাত না হয় সেটাই আমাদের একটা মূল লক্ষ্য। একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার। শুধু তারা তো ডেফিনেটলি তারা আমাদের বিশ্বাস যে তারা এটা ডেফিনেটলি চাইবে যে একটা সুন্দর নির্বাচন হোক। রাতের সময় আরো থাকছে মাটির ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে বিক্ষোভ, যানবাহন ভাঙচুর। যশোরের ঝিকরগাছায় যুবককে খুন। বাণিজ্য সংবাদ। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 10% পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো। একই সঙ্গে পাইকারি দাম বৃদ্ধি হলে সেটিও গ্রাহক পর্যায়ে যুক্ত করার আবেদন করেছে সব কয়েকটি প্রতিষ্ঠান। তবে গণশুনানিতে এর তীব্র বিরোধিতা করে উল্টো দাম কমানোর জোরালো দাবি তোলেন অংশীজনরা। পাইকারি বিদ্যুতের পর এবার গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর আবেদন নিয়ে গণশুনানি। পিডিবির দেখানো পথে বৃহস্পতিবারের শুনানিতে গ্রাহকের কাঁধে বাড়তি দামের বোঝা চাপানোর প্রস্তাব তুলে ধরে সবকটি বিতরণ সংস্থা। গ্রাহকের এনার্জি চার্জ সমন্বয় করা প্রয়োজন। এসব প্রস্তাবে বিদ্যুতের গড় দাম 10% পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়। একই সঙ্গে পাইকারি পর্যায়ে যে দাম বাড়ানো হবে সেটিও এর সঙ্গে যুক্ত করার আবেদন করা হয়। বাল্কের বৃদ্ধি পেলে খুচরা মূল্য সমন্বয় করা প্রয়োজন। শুধু তাই নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালকে বাড়তি বিদ্যুৎ বিলের বাণিজ্যিক শ্রেণীতে অন্তর্ভুক্ত করা, প্রিপেড মিটার রিচার্জে ছাড় তুলে নেওয়া, নতুন নতুন ফি আরোপের মতো বেশ কিছু বিতর্কিত প্রস্তাব দেয় বিভিন্ন বিতরণ কোম্পানি। এছাড়া আবাসিকে ধাপ পরিবর্তনের এমন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে যাতে আর্থিক চাপ বাড়বে নিম্ন আয়ের মানুষের ওপর। শুধুমাত্র 75 ইউনিট ক্রস করার কারণেই তার বিল বেড়ে যাবে 38%, 159 টাকা। এদিকে শুনানিতে দাম বৃদ্ধির উদ্যোগের তীব্র বিরোধিতা করেন অংশীজনরা। তাদের শঙ্কা, বিদ্যুতের দাম বাড়ার নেতিবাচক প্রভাব পড়বে জনজীবন, উৎপাদন খাত সহ সামগ্রিক অর্থনীতিতে। যে সমস্ত প্রস্তাবনা উপস্থাপন হয়েছে সবগুলোকে বয়কট করা উচিত, কারণ এগুলো যারা করেছে তাদের না আছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, না আছে মানবিকতা বোধ। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের পকেট কাটার বুদ্ধি আজকে এখানে উত্থাপন করা হলো। যে প্রস্তাব কি করে সাহস হয়? এটা ভোক্তা বিরোধী,
এটা দেশ বিরোধী, জনস্বার্থ বিরোধী। সরকার মুনাফা ভোগী হতে পারবে না। শুনানিতে বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যয় কমানোর তাগিদ দিয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে কোনো প্রকল্প নেয়ার আগে অবশ্যই কমিশনের অনুমোদন নিতে হবে। জ্বালানি এবং বিদ্যুৎ বিভাগে চিঠি দিয়েছি। সো এটা অত্যন্ত সিরিয়াসলি আমরা দেখব, যাতে কোনো প্রকল্প বিইআরসির মতামত ছাড়া যেন পরিকল্পনা কমিশনে যেন না যায়। আইন অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে দাম বাড়ানোর আবেদনের উপর আদেশ জারি করবে বিইআরসি। যথাযথ ফোরাম নয় বিধায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের 2500-এ মাটি কাটার ব্যবসায় দ্বন্দ্বের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওসমান গনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। চক এলাকার বুধবার রাতে একদল দুর্বৃত্ত হামলা চালায় ওসমান গনির ওপর। এ সময় ছুরির এলোপাতারি আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সকালে তার মৃত্যুর খবরে স্থানীয় নেতাকর্মীরা 2500 গাউসিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে যশোরের ঝিকরগাছার কীর্তিপুরে মিম নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশের সময়। গঙ্গার পানি বন্টন চুক্তি মেনে ভারত বাংলাদেশকে পানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করেছে। এ সময় তারা পানির প্রবাহ ও গভীরতা মেপে দেখেন। এরপর ব্যারেজের টেকনিক্যাল কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ক্রিকেটের 3 ফরম্যাটেই ভালো করছে বাংলাদেশ, কিন্তু কোনোভাবে এই সাফল্যে সন্তুষ্ট থাকতে রাজি নন জাতীয় দলের সদ্য সাবেক সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। আইসিসির কোনো টুর্নামেন্টে ভালো ফল না করা পর্যন্ত এই সাফল্যের কোনো মূল্য দেখছেন না তিনি। প্রথমে অন্তর্বর্তী এবং পরে পূর্ণকালীন দায়িত্ব পেলেও নিজের সময় শেষ করতে পারলেন না জাতীয় দলের সিনিয়র সহকারী এই কোচ। দলের সাফল্যের মুকুটে একের পর এক পালক যখন কেবল বসতে যাচ্ছে, তখনই তাকে সরে যেতে হচ্ছে ড্রেসিং রুম থেকে। তবে আসার কথা, নতুন দায়িত্বে আরও বেশি ভালো কাজ করার প্রত্যয় সালাউদ্দিনের। চ্যালেঞ্জ না, আমি বলবো যে এটা এক্সাইটিং আরেকটা জায়গা যেখানে আসলে হয়তো আরেকটু ভালো কাজ করতে পারবো, বেটার সার্ভিস দিতে পারবো দেশকে। কয়েকটা মাস আগেও ছন্ন ছাড়া এক দল ছিল বাংলাদেশ। দলের নেতৃত্বে পরিবর্তন, বোর্ডে অস্থিরতা মিলিয়ে কোনো তাললয় ছিল না 3 ফরম্যাটের মধ্যে। কিন্তু সালাউদ্দিন আশরাফুলরা জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই বদলে যেতে থাকে সময়। যদিও এই কোনো কিছুতেই সন্তুষ্ট নন সালাউদ্দিন। সোজা কথা, আইসিসি টুর্নামেন্টে ভালো না করলে কোনো মূল্য নেই এই সাফল্যের। এটাতে স্যাটিসফাই থাকারও কোনো অবকাশ নাই। এখানে স্যাটিসফাই হওয়া যাবে না, কারণ আমরা এখন পর্যন্ত মেজর কোনো টুর্নামেন্টে ভালো করি নেই। তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থানটা আরও উপরে নিতে পারিনি। আস্তে আস্তে হয়তো হবে, যেহেতু ছেলেরা এখন অনেক ম্যাচিউর হয়েছে, ভালো খেলতেছে এবং আমরা উইনিং কালচারের দিকে যাচ্ছি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 5 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সামনের সিরিজগুলো কঠিন হলেও অনতিক্রম্য নয়, তাই চেষ্টা করলে টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও একটু উপরে ওঠা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন। দেশে যতগুলো টেস্ট আছে সেটাতে আমরা যেন না হারি, এটাও আমাদের একটা ভালো লক্ষ্য হবে। যদি আমরা এখানে সবগুলো টেস্ট ম্যাচ জিততে পারি এবং বাইরে যতগুলো সিরিজ আছে, যদিও টাফ সিরিজ, সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অনেক টাফ সিরিজ, সেখান থেকে যদি আমরা 2-1 টেস্ট জিততে পারি, আমরা মনে হয় যে টপ 4-এ শেষ করতে পারবো। জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও বাংলাদেশের ক্রিকেটকে ছেড়ে যাচ্ছেন না সালাউদ্দিন। পাইপলাইন সমৃদ্ধ করতে এবার তার ঠিকানা হাই পারফরমেন্স ইউনিট, যেখানে হেড কোচের দায়িত্ব সামলাবেন তিনি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে ফুঁসছে দেশ। নানা শ্রেণী পেশার মানুষের বিক্ষোভ। সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার শেষ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক। বিক্ষুব্ধ এলাকাবাসীর ভবন ঘেরাও, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় পুলিশ। এবং হাম ও উপসর্গে ঝরল আরও 7 শিশুর প্রাণ। রোগের সংস্পর্শে আক্রান্ত হচ্ছে সুস্থরাও। এখন থেকে নিয়মিত চলবে টিকাদান। ঈদের পর ভিটামিন A+ ক্যাম্পেইন। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।